আসসালামু আলাইকুম। আহ আজকে আমরা একটা ভিন্নধর্মী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ভিডিওর টাইটেলটা দেখেই বুঝতে পারছো যে আজকে আসলে লিটারেলি কিছু ফিলোসফিক্যাল কথাবার্তা যেটা তোমার বাস্তব জীবনে খুব ভালো মতন কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। আমার জীবনেও লেগেছিল। সেটা নিয়েই হাজির হয়েছি। তো আজকের কথাটাই হচ্ছে যে যারা এখনো পড়াশোনায় মন দিতে পারছো না, সেটা তুমি হতে পারো ক্লাস 9 এর স্টুডেন্ট, মানে তুমি এসএসসি 27 দিবা, হতে পারো তুমি ক্লাস 10 এর স্টুডেন্ট, নিউটেন যারা আছো আমাদের, মানে তারা হয়তোবা শর্ট সিলেবাসে পড়াশোনা করতেছো, 9 এ একটা আলাদা সিলেবাস পড়ছিলা, এখন একটা আলাদা সিলেবাস পড়তেছো, এবং সবথেকে কম যাদের কাজে লাগবে তারা হচ্ছে আমাদের 25 ব্যাচের স্টুডেন্ট, মানে যারা জাস্ট কয়েকদিন পরেই পরীক্ষা দিবা। খুব সত্য কথা আমি বলে দিলাম, ঠিক আছে? সবথেকে বেশি কাজে লাগবে কাদের জানো? যারা শর্ট সিলেবাসে আসো, মানে ক্লাস 10 যারা, তারা ক্লাস 9 এর যারা আসো তারাও যুক্ত হতে পারো অবশ্যই। তাদের কাজে লাগবে না এমন না, তাদেরও খুব ভালো মতন কাজে লাগবে, কারণ এটা তোমার লাইফে যে কোনো সময়ই হতে পারে, যে কোনো ফেজেই ঘটতে পারে। বিশেষ করে ক্লাস 8 আরেকটা ভালনারেবল জায়গা। সো তাদের জন্য, তাদের যদি কোনো অডিয়েন্স থেকে থাকো তোমরা দেখতে পারো, নো প্রবলেম। তোমরা এই এসএসসি 28 না, সমস্যা নেই। মানে তোমার আসলে এখন এসএসসি আসে নাই, তো তোমাকে তো জেএসসি কমপ্লিট করতে হবে, তাই তোমাকে আমি সেরকম ভাবে সম্বোধন করছি না। বাট আলটিমেটলি ঘুরে ফিরে তোমার চাকা যখন এখানে আসবে তখন আমার সাথে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে তোমার। সো আমাদের অবশ্যই সাপোর্ট করতে থাকো। আমরা তোমার যে কোনো জায়গার ভিতরে অবশ্যই উপস্থিত থাকবো, যে কোনো সাহায্যের জন্য। ওকে, সো চলে আসো। আমরা আসলে আজকে কথা বলতে চলেছি যে মেইনলি আমরা এখনো পড়াশোনায় যদি মন বসাতে না পারি, এখনো বলতে কেমন বলতেছি, ধরো তোমার কয়দিন পরে এসএসসি পরীক্ষা, তুমি এখনো পড়াশোনায় মন বসাতে পারছো না, তাও তোমার এই তিনটা কারণ ঘটতে পারে। ধরে নাও তোমার এখন একটা লম্বা ছুটি চলতেছে, রোজার রমাদানের একটা লম্বা ছুটি চলতেছে, এই ছুটির ভিতরে তুমি খেয়ে দিয়ে একেবারে নাড়াচাড়া করে ধরো দিন টিন কাটাচ্ছ, তখনও তোমার কাছে এই কাজটা ঘটতে পারে। এই কিন্তু কারণ আলটিমেটলি এই তিনটাই ঘটবে, বুঝছো? সো চলো আমরা আসলে দেখি যে এই কারণগুলো থেকে আমরা পরিত্রাণ কিভাবে পেতে পারি, ঠিক আছে? আচ্ছা, পরিত্রাণের উপায়টা এখানে লেখা আছে, ওটা আমি একটু ডিটেইলে ব্যাখ্যা করব। আগে ফার্স্ট অফ অল তুমি আসলে মিলানোর চেষ্টা করো যে তোমার আসলে কোন কারণটা ঘটতেছে। ওকে, আচ্ছা, সো প্রথমে যদি আমরা চলে আসি, তাহলে ফার্স্টে যে কাজটা ঘটতে পারে সেটা হচ্ছে টেনশন। টেনশন বলতে কেমন? ধরো তুমি ক্লাস 9 এর ভিতরে, মানে ধরো তুমি একেবারে সেই বাচ্চাকাল থেকে 5 পর্যন্ত, ক্লাসে 6 7 8 পর্যন্ত খুব ভালো স্টুডেন্ট ছিলা, খুব ভালো স্টুডেন্ট ছিলা, কাইন্ড অফ বাসা থেকে তোমার খুব ভালো, তোমার প্রতি একটা এক্সপেকটেশন আছে। তুমি কোনো না কোনো কারণে এখন এসে একটু পড়াশোনার ভিতরে গাফলতি দেওয়ার জন্য বা ইরেগুলার হওয়ার জন্য তুমি এখন আর সেই ফলাফলটা ধরে রাখতে পারছো না, একটু সমস্যা হচ্ছে। সো তোমার ভিতরে যে টেনশনটা কাজ করে যে আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না, এই যে কাইন্ড অফ, অথবা তুমি একদিন 2 দিন 4 দিন করে 1 মাস 2 মাস হচ্ছে পড়াশোনা থেকে একটু আলাদা ছিল, একটু ডিটাচ ছিল, এখন আর পড়াশোনাটা কোপ আপ করতে পারছো না সবার সাথে। দেখা গেছে তুমি মানে এবিসিডি শুরু করতেছো, ওরা দেখতেছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র পড়তেছে। এই যে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে, এই গ্যাপ ক্রিয়েটের একটা তাড়না তোমার ভিতরে যদি থাকে, তাহলে কাইন্ড অফ তুমি দেখা যায় যে পড়তে বসতে পারো না। পড়তে বসলেও তুমি আসলে কি হয়ে যাও, হতাশ হয়ে যাও। তোমার আসলে খুব বেশি দিনটা চলে না, মানে কাইন্ড অফ তুমি মানে আসলে খাপছাড়া হয়ে যায়। তুমি বুঝতে পারো না আসলে কই থেকে কি করবা, কিভাবে গোছানো শুরু করবা। সমাধান আছে, নো প্রবলেম, ইনশাআল্লাহ সমাধান যেটা বলবো আশা করি সেটা কাজ করবে। এই ধরনের প্রবলেম হলে না, সেটা খুব মাইনর। আমি তোমাকে বলি ভাই, লিটারালি এটা খুব মাইনর। তোমার যদি এমন না হয় যে তুমি এসএসসি 25, তুমি ক্লাস 9 পড়ো নাই, 10 পড়ো নাই, এখনো পড়তেছো না, তাহলে আমি বলবো তোমার জন্য মাইনর। আর যদি দেখা যায় যে তুমি 25 ব্যাচের স্টুডেন্ট, কিন্তু তুমি এখনো পড়তেছো না, তোমার হচ্ছে যে 9 ও পড়ো নাই, 10 ও পড়ো নাই, এখনো পড়তেছো না, রোজার মাস আর 4 দিন পরে পরীক্ষা, তাহলে তোমার জন্য বলবো মেজর। মেজরের থেকেও হচ্ছে উপর কিছু হইলে সেটা, ঠিক আছে? লিটারালি। ওকে, সো এই যে কুল কিনারা পাওয়া যায় না, সুরাহা কিভাবে হবে আমি বলতেছি, ওয়েট। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হচ্ছে অনুতপ্ততা। অনুতপ্ততা বলতে, এই অনুতপ্ততা হচ্ছে তোমাকে নেগেটিভলি ইমপ্যাক্ট করে। অনুতপ্ততা আমাদেরকে নেগেটিভলি ইমপ্যাক্ট করতে পারে, পজিটিভলি ইমপ্যাক্ট করতে পারে। আমরা চাই হচ্ছে পজিটিভলি ইমপ্যাক্ট করুক, বাট এই অনুতপ্ততা তোমাকে নেগেটিভলি ইমপ্যাক্ট করে কিভাবে? মানে ধরো তুমি পড়াশোনা করতেছো না, তুমি তোমার ডিজায়ার যে ফলাফল সেটা ফিল আপ করতে পারছো না। তুমি ক্লাস 9 এ থেকে যখন 10 এ উঠলা, তখন যে ফলাফলটা আসলো সেটা বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল দিতে পারো নাই। সো বাসা থেকে তোমার প্রতি একটা মানে কাইন্ড অফ যে নজর বা যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। তারা ভাবতেছে তোমার দ্বারা বোধহয় ভালো ফলাফল হবে না, তোমার দ্বারা বোধহয় আর কিছু হবে না। এই যে একটা অনুতপ্ততা বা অনুশোচনা তোমার ভিতরে কাজ করতেছে না, এই অনুশোচনাটা দেখা যাচ্ছে যে অনেক সময় ইগো প্রবলেম ক্রিয়েট করে। অনেক সময় দেখা যায় যে তোমার তো এখন ভালনারেবল চিন্তা ভাবনা থাকে। সো তোমার সাথে দেখা যায় যে তুমি আসলে মানে এখান থেকে ভালো ফলাফলটা বের করে নিয়ে আসতে পারো না, ভালোভাবে এটাকে নাও না। এটা আসলে কাইন্ড অফ তাদের সাথে মনে হয় রেষারেষি চলে যায়, শত্রুতা একটা পর্যায়ে চলে যায়, এরকম। মানে ধরো তুমি একটা পক্ষ, অপোজিট পক্ষ হচ্ছে, তুমি চিন্তা করো তোমারই শুভাকাঙ্ক্ষী মানুষজনদেরকে। সো এই ধরনের ঝামেলা হলেও দেখা যায় যে সেটা আমাদের ভালো কিছু হয় না। এছাড়াও তোমার চাচাতো ভাই, তোমার খালাতো বোন, তোমার খালাতো ভাই, এরা তো আসেই তোমাকে পেইন দেওয়ার জন্য। তারা সবাই টপার, তারা সবাই গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল আর কলেজের হচ্ছে স্টুডেন্ট, উমুক জায়গার তুমুক জায়গার স্টুডেন্ট, তুমি হচ্ছে এরকম একটা স্কুলের স্টুডেন্ট। সো তোমার ভিতরে একটা এরকম কাজ করে, কেমন জানি হচ্ছে যে মনে হচ্ছে যে নিজেকে এক্সপ্রেস করতে পারছো না। তুমি জানো কিন্তু তোমার ভিতরে পটেনশিয়ালিটি আছে, তোমার ভিতরে ট্যালেন্ট আছে, তুমি চাইলেই পারবা এটা, বাট তুমি এটাকে এখনো ইমপ্লিমেন্ট করতে পারছো না। কি করতে হবে? টাইম লাগাতে হবে ইমপ্লিমেন্ট দিয়ে। কিভাবে টাইম লাগাতে হবে বলতেছি, একটু ওয়েট। আগে সমস্যাগুলো মানে আইডেন্টিফাই করে ফেলি। এটাকেও আমরা বলবো হচ্ছে তুমি ক্লাস 10 এর স্টুডেন্ট হিসেবে যদি নিউটন হও, মাইনর প্রবলেম তোমার জন্য, মেজর না। চলো মেজর দেখি ভাই। মেজর প্রবলেমের ভিতরে প্রথম হচ্ছে আসক্তি, অ্যাডিকশন। কোথায় আসক্তি? আচ্ছা,
সব জায়গায় আসক্তি কিন্তু মেজর প্রবলেম না। মোবাইল আসক্তি যদি হয় আমি বলবো হচ্ছে মাইনর, MN মাইনর দিয়ে বললাম, ঠিক আছে। যদি তোমার দেখা যায় যে প্রেম ভালোবাসা ঘটিত ঝামেলা আছে তাহলে সেটাকে বলবো হচ্ছে MN মাইনর। যদি দেখা যায় যে তোমার ড্রাগস প্রবলেম শুরু হয়ে গেছে ভাই, যেটা আল্লাহ না দেখুক, আল্লাহ দোহাই লাগে একেবারে, মানে আমি রীতিমতন স্রষ্টার কাছে মানে কি বলবো, দুহাত জোড়ে আসলে দোয়া করি যেন এই বয়সে আমার এই ছোট ভাই, বাচ্চা কাচ্চা ভাই বোন যাই বলো না কেন, কেউ যেন এইটার ভিতরে না ঢুকে যায় ভাই, ঠিক আছে। এটা হচ্ছে সব থেকে বড় মেজর। এই জায়গার ভিতরে যারা ঢুকে যায় না ভাই, তারাই হচ্ছে ধরো ওই যে এমজে দিয়ে রাখছি ধরো, তারাই মেজর। তাদেরকে আমি কেন, স্বয়ং আল্লাহর ওলি এসেও যদি কেউ কিছু কত কথা বলে না কেন, তো চোর শুনে না ধর্মের কাহিনী, ওর এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যাবে। ও তোমার সামনে হাত জোর করে প্রতিজ্ঞা করবে, পায়ে ধরে বলবে, মানে ধরো রক্ত কেটে বলবে, কি বলবো আর এত কিছু করে বলবে, বাট স্টিল ও যে আবার ওখানেই যাবে, ও আবার ওটাই করবে। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার জীবনে ঘটেছে এমন না, বাট আমার খুব ক্লোজ মানুষজনের সাথে এরকম ঘটছে। আমার মানে আমি এটা ভুক্তভোগী লিটারেলি, আমি আর কি বলবো, আমি এই বিষয় নিয়ে খুব কথাই বলতে চাই না। এই বিষয় নিয়ে খালি একটু বলবো ভাই, মানে এটাতে আসলে কড়াকড়ি ছাড়া এটা থেকে কখনো পরিত্রাণ পাওয়া যায় না, বুঝছো, কড়াকড়ি ছাড়া কখনো পরিত্রাণ পাওয়া যায় না। এক হচ্ছে কড়াকড়ি, আর একটা হচ্ছে সেলফ রিয়েলাইজেশন। সেলফ রিয়েলাইজেশনটা আমি জীবনে দেখি না এসএসসির মানুষজন সেলফ রিয়েলাইজেশন করবে, সেলফ রিয়েলাইজেশন করবে। তাও যদি দেখা যায় যে বাপ মায়ের দিকে তাকায় একটু সেলফ রিয়েলাইজেশন করে, আমি বড় ভাই আমার এখন কি দিয়ে গুনে, কিচ্ছু দিয়ে গুনে না, বাট সেলফ রিয়েলাইজেশন শুধুমাত্র বাপ মায়ের দিকে তাকিয়ে, আর কারো দিকে তাকিয়ে না। আমি লিটারালি বলতে যে বোধহয় মানে মানে আমি একটা ফ্লোতে ছিলাম ভাই, এখানে কথা বলতে যে মানে আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আমি মানে আমার অনেক কিছু বলতে আমি নিজেই ভুক্তভোগী ছিলাম এটার, আমার অনেক ক্লোজ মানুষজন, আমি ভিডিওর ভিতরে আর বলতে চাচ্ছি না, ওটা নিয়ে অন্যদিন আলোচনা করবো আর কি এমন। তো তো যাই হোক, ধরো বাদ দাও ওটা, আপাতত আর ওই কথাতে না যায়। এই সেলফ রিয়েলাইজেশনটা যদি হতে পারে তার, যেটা জিন্দগিতে হয়েছে বলে আমি দেখি নাই, বা কারো হয়েছে বলে আমি দেখি না, প্লাস হচ্ছে যদি কড়াকড়ি থাকে, তুমিও কাইন্ডলি হচ্ছে যে কমেন্ট, এই ভিডিওটা যখন পাবলিশ হবে আমি নিজে আসবো কমেন্ট চেক করতে, কমেন্ট দেখতে। তোমার সাথেও যদি এরকম ঘটনা ঘটে থাকে, মানে তোমার আশেপাশে দেখা হ্যান, তুমি আমাকে কাইন্ডলি কমেন্টের ভিতরে জানাতে পারো, আমরা আসলে একই দুঃখ কিছুটা শেয়ার করতে পারি তাহলে বোধহয়। সো যাই হোক, সো এই যে ড্রাগস রিলেটেড প্রবলেমটাই একমাত্র মেজর। আল্লাহ না দেখ আমার কোনো ছোট ভাই বোন বা কোনো ছোট ভাই বোনের আর নিকটাত্মীয় কেউ এই ধরনের প্রবলেমের ভিতরে যুক্ত হোক। আচ্ছা চলো আমরা মোবাইল আর হচ্ছে এই যে প্রেম ভালোবাসার কথাটা একটু বলি। মোবাইল অ্যাডিকশন যেটা হয় সেটা তো মানুষজন অনেক সময় হতে পারে যে হচ্ছে সেই স্ক্রল বা রিলস অ্যাডিকশন, বা হচ্ছে টিকটক অ্যাডিকশন হ্যানতেন, যেটা এখন আলহামদুলিল্লাহ কমে যাওয়ার পক্ষে হয়েছে। এখন বাবা মা থেকেও আসলে 9-10 একটা শাসন থাকে আসলে, সো এটা খুব বেশি প্যারাদায়ক হয় না, এটা সমস্যা হবে না খুব বেশি। এছাড়াও হতে পারে হচ্ছে কোনো গেম, ফ্রি ফায়ার, পাবজি, হ্যানতেন মোবাইল গেমস টেমস, এটা থেকেও ইনশাআল্লাহ বাবা মা শাসনের মাধ্যমে আসলে খুব সহজে সরিয়ে আসা সম্ভব, ঠিক আছে। ওকে আচ্ছা, এরপরে যদি করা হচ্ছে প্রেম ভালোবাসা রিলেটেড, তাহলে আমি বলবো হচ্ছে যে ভাই তুই এখনো আপ টু দা মার্ক না, তোর আসলে বয়স নাই এখনো এগুলো এসব করার, ঠিক আছে। অনেক সময় আছে জীবনে, কলেজ পার করে আর কি ভার্সিটি লাইফ আসবা পুরোই হচ্ছে উন্মুক্ত, যখন মানে বিলিভ মি একটা খুব মানে সিক্রেট শেয়ার করবো ভাইয়া, খুব কেমন সিক্রেট বলবো, যে ট্যাবু টাইপের নিষিদ্ধ টাইপের সিক্রেট একটা শেয়ার করবো। সেটা হচ্ছে যখন তুমি আসলে 9, 10, 11, 12 আসো, কেবল পিউবার্টিটা পার করছো, অ্যাডোলেসেন্সটা তোমার পার হইছে, তোমার আসলে বসন্তীকালটা ধরো পার হইছে, তখন তুমি মানে যেই হও, ভাইয়া হও, মানে আমার ভাইয়া, আমি লিঙ্গভেদ আলাদা করতেছি না এরকম। সো তোমার কাছে মনে হয় না যে এই জিনিসটা খুব জরুরি একটা জিনিস, খুব দরকারি একটা জিনিস, একটা প্রেম ভালোবাসা, একটা ভালোবাসার মানুষ থাকুক, এই থাকুক ওই থাকুক, একটা বাবু থাকুক, হ্যান ত্যান, এরকম একটা চিন্তা ভাবনা থেকে থাকে, তখনই থেকে থাকে যখন তোমার বাবা মা শাসন থাকে। তখন তোমার বাবা মা কিন্তু তোমাকে হচ্ছে দেখে দেখে রাখে, যে না কে কি করছে, আমার ছেলে অমুকের মেয়ে হ্যান ত্যান, এগুলা সেগুলা সবকিছু কিন্তু দেখে দেখে রাখে লিটারেলি। কলেজ লাইফটাতেও দেখে দেখে রাখে, কিছুটা হচ্ছে কমে, বাট দেখে দেখে রাখে। ভার্সিটি লাইফে আসবি না, ভার্সিটি লাইফে তো আসবি, তোরাই তো আসবি ভার্সিটি লাইফে। ভার্সিটি লাইফে বিলিভ মি, বাবা মা কেন, বাবা মা হোক, বড় বাপ বড় মা হোক, তার থেকে বড় কেউ হোক, ভার্সিটির টিচার হোক, নিজের ভাই বোন হোক, নিজের বড় ভাই হোক, কেউ গুনে না, কেউ দেখবেও না ভাই। এবং একটা সিক্রেট কি জানিস, এখানে তো কেউ দেখবে না, তুই এগুলা করতেও চাইবি না, তুই এগুলা করতেও চাইবি না ভাই, চাইবি না। আশ্চর্য ভাই, লিটারেলি এটা তো আমি আমার নিজের লাইফ থেকে বলতেছি। হ্যাঁ, মানে এটা তো আমি আমার নিজের লাইফ থেকে বলতেছি, বলতে এটা তো আমি নিজেও পার করতেছি, তাই না, কাইন্ড অফ। ধরো হচ্ছে যে যখন আমাকে বাউন্ডারির ভিতরে রাখতো তখন আমি মনে হচ্ছে যে ছুড়ে বেড়াই এরকম, এখন আমাকে ছেড়ে দিছে, এখন আমি চাচ্ছি যে আমাকে ধরে নাও, আবার আমার ভালো লাগতেছে না, কাইন্ড অফ এরকম। সো তোমরা যারা এরকম চিন্তা ভাবনা করতেছো বা যারা এটার সাথে যুক্ত আছো ধরো, তাদেরকে আমি বলবো যে দেখো তোমার সিদ্ধান্তটাকেই তুমি হচ্ছে সর্বোচ্চ মনে করো না, এই ভুলটা জাস্ট খালি করো না, তাহলে দেখবা যে তুমি খুব দ্রুতই এটা থেকে বেরিয়ে আসছো। এরকম আমি বলতেছি না, আমি চাইও না তুমি বেরিয়ে আসো, আমি চাই না হচ্ছে তুমি ভুল প্রমাণ হও, আমি চাই তুমি ঠিক প্রমাণ হও, তোমরা হচ্ছে যে মানে বিয়ে শাদী করে আলহামদুলিল্লাহ একটা ভালো সুখে শান্তিতে জীবনযাপন করো। বিলিভ মি, এটা আমার পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা থাকলো, বাট এটা আলটিমেটলি হবে না। কেন হবে না এটার উত্তর আমি দিব না, এটা তুমি নিজের লাইফে বুঝবা, ঠিক আছে। ওকে, সো হোয়াট এভার, এই তিনটা কারণ নিয়েই তো আমরা কথাবার্তা বলতে বলতে মেলা দূর চলে গেলাম। তো এই তিনটা কারণের ভিতরে যে কোনো প্রবলেম একটা হতে পারে, এই প্রবলেমের জন্য আসলে দেখা যাচ্ছে যে তুমি কি করতে পারতেছো না, এখনো পড়াশোনার ভিতরে মন দিতে পারতেছো না। সো তোমার জন্য আমি একটা কথা বলবো, যে তোমার যদি আসলে এই তিনটা কারণের বাইরে অন্য কোনো কারণ থেকে থাকে, প্লিজ লেট মি নো
ইন দ্য কমেন্ট সেকশন, আমি যেন হচ্ছে দেখে এসে দেখতে পারি, এবং পার্সোনালি যদি মনে হয় যে এটাকে আমি রিপ্লাই করতে পারবো, আমি অবশ্যই রিপ্লাই দিব তাকে যে আসলে তোমার এই প্রবলেমটার জন্য এরকম সলিউশন হতে পারে। সো এই তিনটা বেসিক প্রবলেমের জন্য সলিউশন হচ্ছে আমাদের সর্ট। এখন কথা হচ্ছে হোয়াট ইজ দিস, এটা আসলে জিনিসটা কি? এটা হচ্ছে খুব সিম্পল জিনিস, এটা হচ্ছে সেলফ অ্যানালাইসিসের একটা টেকনিক, এবং এই টেকনিকটা খুব মজাদার। এখানে দেখো তুমি হচ্ছে যে কি চেক করবে জানো? স্ট্রেংথ, তোমার স্ট্রেংথ কি, তারপরে হচ্ছে ডাব্লিউ তোমার উইকনেস, তোমার উইকনেস কি, ওকে, তারপরে হচ্ছে ও অপরচুনিটিস কি, তোমার যা যা তুমি যে আশেপাশে আছো অপরচুনিটিস কি, এবং তোমার থ্রেট কি, মানে তোমার জন্য লিমিটেশন বা সীমাবদ্ধতা কি। এই জিনিসটা অ্যানালাইসিস করতে পারলে এখান থেকে পরিত্রাণ পাওয়াটা খুব সহজ। এবং আমি অন্তত পার্সোনালি বিলিভ করি এখানে যারা তোমরা এই প্রবলেমগুলো ফেস করতেছো তাদের ভিতর থেকে 99% মানুষ চায় যে ভাই আমি এখান থেকে উঠে আসতে চাই, ভাই প্লিজ সেভ মি, লিটারালি চায়, এটা মানসিক ভাবে হইলেও চায়, ঠিক আছে? সো আমি তোমাদেরকে বলবো যে তুমি কাইন্ড অফ নিজের কাইন্ডলি মানে প্লিজ এটা অ্যানালাইসিস করো। এটা আরো অনেক বড় পর্যায়ের মানুষজন আসলে আর একটু বড় বয়স হলে বলে, বাট আমি চাই যে তুমি এখান থেকেই করো। ইভেন আমি যদি নিজে আসলে ক্লাস 10-এ থাকতে এরকম একজন মানুষের কাছ থেকে এরকম কিছু শুনতাম বা বুঝতাম যে এই জিনিসগুলো করা যায় নিজের ক্ষেত্রে, তাহলে বোধহয় আমার ইমপ্রুভমেন্ট আরো বেশি হয়তোবা, ঠিক আছে? সো এই জিনিসগুলো কি? এই জিনিস হচ্ছে সাপোজ তুমি ধরে নাও স্ট্রেংথ, স্ট্রেংথ মানে আমি বলতে চাচ্ছি তোমার এক্স্যাক্টলি কি কি সুযোগ সুবিধা আছে, তোমার প্লাস পয়েন্ট কোনগুলা। ধরো তুমি একটা জিনিস অল্প পড়লেই মনে রাখতে পারো, তুমি একটু বুঝে বুঝে পড়লে বেশি ভালো করতে পারো, তোমার বায়োলজি থেকে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এগুলো বেশি ভালো লাগে, দিস ইজ ইউর স্ট্রেংথ। এবং অপরচুনিটি কি জানো? ওই সাবজেক্টগুলোতে পরীক্ষা দিয়ে তুমি ভালো ফলাফল করতে পারো, এটা হচ্ছে কাইন্ড অফ আউটপুট, এটা হচ্ছে তোমার অপরচুনিটিস, লিটারালি এটা অপরচুনিটিস। এখন যেখানে তুমি যে স্ট্রেংথ অ্যানালাইসিস করতে গেলে তুমি কিন্তু অলরেডি উইকনেস দেখতে পাচ্ছ যে তুমি আসলে বিজিএস ইসলাম শিক্ষা এগুলোতে ভালো ফলাফল করতে পারো না খুব বেশি, বায়োলজি এগুলো তোমাকে একটু বেশি পড়তে হয়, তখন তোমাকে ওখানে যেতে ট্যাকটিক্যালি খেলতে হবে। কেমন ট্যাকটিক্যালি খেলতে হবে? তোমাকে এখানে এসে পড়াশোনাটা গোছাতে হবে, করতে তো হবে, না করে তো উপায় নাই। এটার কি জিপিএ 5 কাউন্ট হবে না? তোমার যে সাবজেক্টগুলোতে উইকনেস আছে অবশ্যই হবে। সো পড়াশোনাটা করতে হবে হচ্ছে গুছিয়ে। এখন বলতে পারো যে ভাই পড়াশোনাটা গুছিয়ে কেমন করবো? গুছিয়ে বলতে তোমাকে পড়াশোনার উত্তরে করতে হয় কি সিকিউ, আরেকটা কি উত্তর করতে হবে বলো? এমসিকিউ। সো এমসিকিউ এর জন্য সকল সাবজেক্ট পড়ে ফেলাটা মানে সকল চ্যাপ্টার পড়ে ফেলাটা খুব বেশি কঠিন কাজ না, কিন্তু এমসিকিউ স্ট্যান্ডার্ডে পড়া একদিনে চাইলে 4-5টা মানে চ্যাপ্টার পড়া যায়, বাট সিকিউ স্ট্যান্ডার্ডে পড়তে গেলে ওই একটা চ্যাপ্টারকে খুব ভালো মতন বুঝতে হয়, ওর ভিতরে জিনিসটা ধারণ করতে হয়। সো সিকিউ স্ট্যান্ডার্ডে যখন তুমি পড়ার চিন্তা করবা তখন যেমন তোমার মাথায় থাকে যে আসলে কোন চ্যাপ্টারগুলো থেকে সিওর সিকিউ হয়, এই চ্যাপ্টারগুলো যেন আমরা পড়তে পারি। এটা যেন তুমি এখনো তুমি যদি কাল পরশু পরীক্ষা দিতে যাও তখনও যেন দিতে পারো, যদি তুমি ক্লাস 8 মানে 8 থেকে শুরু করো, 9 থেকে শুরু করো, 10 থেকে শুরু করো, তখনও যেন দিতে পারো যে কোন চ্যাপ্টারগুলো থেকে আসলে আমি দেখতে পাচ্ছি যে না এখান থেকে সিওর সিকিউ হবে। এখন দেখো এসএসসি পরীক্ষার ক্ষেত্রে যদি চিন্তা করো তাহলে ভাই খুব লিটারালি খুব সিম্পল একটা কথা যে তোমার 5টা সিকিউ মাস্ট লিখতে হবে সায়েন্সের সাবজেক্টগুলোর ভিতরে। তোমাকে যদি গুণে গুণে 8টা সিকিউ এর কথা বলা যায় যে ভাই 8টা চ্যাপ্টার থেকে 8টা সিকিউ থাকবে, তার ভিতরে বিলিভ মি 5টা কমন ফেলানো কোনো মানে কঠিন কাজই না, আরামসে চাইলে করে ফেলা যায়। সো এটাই হচ্ছে তোমার সেই স্ট্রেংথের জায়গা আর উইকনেস থেকে কাটানোর জায়গা, যে তুমি আসলে কিভাবে এই জায়গা থেকে কোপ আপ করতে পারো। ঠিক একই রকম ভাবে তুমি চলে যাবে হচ্ছে থ্রেটটা অ্যানালাইসিস করতে, যে তুমি যে জায়গাগুলোর ভিতরে উইক এটা যদি তুমি ইমপ্লিমেন্ট করতে না পারো তাহলেই তোমার জীবনে এই থ্রেটটা নেমে আসবে, ওটাই তোমার জন্য একটা বড় সীমাবদ্ধতা। ক্লিয়ার জিনিসটা? সো তোমার জন্য এই অ্যানালাইসিস করাটা খুবই জরুরি। এখন তোমার জন্য বেস্ট সলিউশন কি? ফার্স্ট অফ অল যদি তুমি চিন্তা করো যে তুমি লাস্ট একেবারে জাস্ট কয়েকদিন পরে তোমার পরীক্ষা, তাহলে তোমার জন্য বেসিক 3টা কাজ, এটা সবাই করে তোমাকেও করতে হবে। তোমার গ্যাপ থাকলে সেটা ক্লিয়ার করতে হবে, রিভিশনটা কমপ্লিট করতে হবে ঠিক মতন, জয়টা দিনই সময় থাকুক। বিলিভ মি নতুন ভাবে কিছু পড়ার থেকে তুমি অলরেডি যদি 80%, 85%, 90% পড়ে থাকো, তাহলে ওই জিনিসগুলোকে পুনরায় রিভাইজ করে ওটাকে ভালো মতন আয়ত্ত করাটা হচ্ছে বেশি কাজের। বুঝছো কথা? আমি আবার বলতেছি, নতুন জিনিস ইনপুট নেওয়ার থেকে পড়া জিনিসকে এগেন তোমার ভিতরে ঝালায় নেওয়া, ওটার উপরে ভালো দখল নিয়ে আসাটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। এমন যেন না হয় যে নতুন জিনিস নিতে যেয়ে পুরান জিনিস যা ছিল সব আমার ডিলিট হয়ে গেছে, ভ্যানিশ হয়ে গেছে, এমন যেন মোটেও না হয়। সো একটা রোজার বিশাল একটা সময় যাচ্ছে তোমার, ধরো একটা ছুটির ভিতরে যাচ্ছ, এরকম সময়ের ভিতরে যদি লিটারালি এরকম লাগে যে আসলে আমি পারতেছি না, হইতেছে না, পড়াশোনাটা কেমন জানি একটা ধোঁয়াশা লাগতেছে, এরকম যদি হয়ে যায় তাহলে লিটারালি কিন্তু এটা থেকে ফলাফলটা খুব একটা বেশি ভালো আসবে না। তাই রিভিশন করাটা এই সময় খুব জরুরি। এবং তোমার উইকনেস বোঝার জন্য একমাত্র উপায় হচ্ছে এই এক্সাম দিলেই তুমি তোমার উইকনেসের জায়গা বুঝতে পারবা, এবং সেটা সলিউশনটাই হচ্ছে আমাদের এখানে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম। এটাও তোমার এই একই জায়গার ভিতরে কম্প্যাক্ট আকারে 3টা দেওয়া আছে। এছাড়া যদি ক্লাস 9 থেকে শুরু করো এবং ক্লাস 10 থেকে শুরু করো, তোমার জন্য সিম্পল সলিউশন হচ্ছে ভাই এই 3টা। ফার্স্ট অফ অল এখন থেকেই লিটারালি ধরে রোজার মাস যাচ্ছে, একটা দিন সময় আছে, রোজার পর থেকে শুরু করব, কালকে থেকে শুরু করি, তারাবির পর থেকে এসে শুরু করব না, এগুলা যদি মনে থাকে তাহলে মনে রাখো যে তুমি আসলে এই ভিডিওটা ঠিকই দেখতেছো, তোমার চিন্তা ভাবনা এখনো আপ টু দা মার্ক না।
তোমার চিন্তা ভাবনা এখনো আপ টু দ্য মার্ক না, তুমি এখনো ডিটারমাইন্ড হইতে পারো নাই। তোমার জন্য বেসিক কাজ হবে এক্ষুনি এটা দেখার সাথে সাথে সুন্দর মতন একটা রুটিন কমপ্লিট ক্লিয়ার করা। এছাড়াও কিন্তু এর সাথেও যুক্ত আছে আমাদের মাস্টার প্ল্যান, প্রত্যেকটার সাথে। এই যে আমাদের একাডেমিক প্রোগ্রামের সাথেও, এই আমাদের ক্লাস 10 একাডেমিক প্রোগ্রামের সাথেও মাস্টার প্ল্যান, যে তোমার আসলে কোন সময়ে কোন জিনিসটার প্রতি বেশি এমফাসাইজ করে পড়া দরকার। যদিও এটা স্কুল ভেদে কিছুটা চেঞ্জ হতে পারে, বাট অন অ্যান এভারেজ কিন্তু এরকমই হবে। সো এই মাস্টার প্ল্যানকে দেখেও তুমি একটা রুটিন ক্রিয়েট করতে পারো। এগেন তোমাকে নোট করে করে এখন থেকে পড়তে হবে, যেহেতু তুমি একাডেমিকে আসো, তুমি নোট করতে একটু টাইম দাও, একটু সময় নষ্ট করো নোট করার পিছনে, ক্লিয়ার? এবং তারপরে চলে আসো এই রেগুলারিটিটা পালন করো। এই রেগুলারিটি থেকে সরে যেও না। ঈদের আগের দিন, ঈদের পরের দিন তুমি ছুটি নিয়ে রাখলা, যা একটা ছুটি নিয়ে দিলাম, হেলে দুলে এটার আগের এক সপ্তাহ পরের এক সপ্তাহ ধরো যদি তুমি ছুটিটা কাটিয়ে দিছো, এটা হোয়াট দ্য হেক ভাই, এটা কি ভাই? এরকম ভাবে যদি কমপ্লিট করিস তাহলে তুই একাডেমিক লাইফ কেন কোন লাইফের ভিতরে কাজ করতে পারবি না। এরকম ভাবে করলে তো হবে না। সো আমাদেরকে রেগুলারিটি পালন করতে হবে, রুটিনটা মেইনটেইন করে, ক্লিয়ার? সো যারা এখনো চিন্তা ভাবনা করতেছো যে ভাইয়া আমি আসলে এখনো পড়তে বসতে পারতেছি না, জাস্ট এই 3টা কারণ হইতে পারে, এই 3টা কারণের ভিতর থেকে বের হয়ে আসো। এক্সট্রা কারণ থাকলে অবশ্যই কমেন্টের ভিতরে জানাও যে ভাই আমার এই কারণ। সো তাহলে ইনশাল্লাহ দেখা যাবে যে তোমার ওই কারণকে বিশ্লেষণ করার জন্য আরেকটা কোনো এরকম ভিডিও নিয়ে হাজির হওয়া হবে। সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।